বিশ্বের কুখ্যাত কেস বা ক্রিমিনাল সম্পর্কে আমরা যতটা জানি, সেই কেস সলভ করার পিছনে বা ক্রিমিনালদের রাতের ঘুম কেড়ে নেওয়ার নেপথ্যে সেই সত্যিকারের গোয়েন্দাদের কি চিনি আমরা? শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশ কিংবা মিস মার্পল, সাহিত্যের কাল্পনিক গোয়েন্দাদের নাম আমরা সকলে জানি, কিন্তু এই চরিত্র সৃষ্টির ধারণাটাই যে আসল মানুষদের থেকে উৎপন্ন হয়েছে, তাদের নাম কি আমরা জানি? তবে তাদের নাম আজকে আমরা জানবো, কিন্তু সেটা আমি বলবো না। আমাদের সাথে আজকে যিনি বিশেষ অতিথি হয়ে এসেছেন তিনি বলবেন। তো চলুন তার থেকেই আজকের আমাদের পডকাস্ট এপিসোড 6 শুরু করা যাক। আমরা সবাই জোডিয়াক কিলারের নাম শুনেছি, আমরা ব্ল্যাক ডালিয়া কেসেরও নাম শুনেছি, কিন্তু এই জোডিয়াক কিলারের পিছনে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন যে গোয়েন্দাটি দৌড়ে বেরিয়েছিলেন সেই ডেভ টোসির কথা কিন্তু আমরা কেউ জানি না। এছাড়াও ব্ল্যাক ডালিয়া মার্ডার কেস, বিখ্যাত না, কুখ্যাত যে টাইমস বিল্ডিং বোম্বিং কেস হয়েছিল, সেই বোম্বিং কেসের পিছনে যে শ্রমিক ইউনিয়ন ছিল তাকে ধরে আনা বা সেই মাথাটিকে ধরে আনার পিছনেও যেই গোয়েন্দার ভূমিকা আছে তার নামও কিন্তু আমরা বিশেষ কেউ জানি না। যেমন আমরা জানি না বিশ্বের প্রথম গোয়েন্দা কে ছিলেন। যিনি প্রথম গোয়েন্দা ছিলেন তিনি কিন্তু নিজেই ছিলেন একজন অপরাধী, এবং অপরাধী থেকে গুপ্তচর, এবং গুপ্তচর থেকে ধীরে ধীরে গোয়েন্দা হয়ে ওঠার গল্পটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কোনো রোমাঞ্চকর কাল্পনিক গল্পের থেকে আমি বলবো কোনো অংশে কম নয়। তো সেই সব গোয়েন্দাদেরকে নিয়ে, সেই সব বাস্তব জীবনের গোয়েন্দাদেরকে নিয়েই আমার নতুন বই আসতে চলেছে। এতক্ষণে ফ্রেম দেখে তো পরিষ্কার হয়েই গেছে আমাদের সাথে কে রয়েছে। তবে দিদির পরিচয় আমি নয়, দিদি একটু নিজেই বলুক, তারপরেই আমরা বাকি পডকাস্টটা শুরু করব। নমস্কার, আমি অমৃতা কোনার, আপনাদের লেখিকা। এর থেকে বেশি আমার এখন এই মুহূর্তে এই লেখক জগতে আর কোনো পরিচয় নেই। আর এই পরিচয়টার উপর ভিত্তি করেই বোধহয় তোমার অনেক সৃষ্টি অলরেডি চলে এসেছে, পাঠকদের হাতে পৌঁছেছে। আর এতগুলো চরিত্র সৃষ্টি বা এতগুলো বইয়ের পিছনে যে আসল গল্পটাও থাকে, সেটা জানার জন্যই বোধহয় আজকে আমাদের মেনলি পডকাস্ট। কারণ তোমার যে নতুন বই নিয়ে যেটা নিয়ে আমরা শুরু করলাম ভিডিওটা, তো সেটার পিছনে যে আসল গল্প এবং সেটা লেখার পিছনে যে প্রেরণা বা যেটাই তুমি ভেবে জিনিসটাকে লিখেছো বা কিছু মানে আমরা পাঠকরা হাতে পৌঁছাবে, তো সেটা নিয়ে বেসিক্যালি আজকে আমরা একটু ডিসকাস করবো, একটু আলোচনা করবো, একটু আড্ডা দেবো। শুরু করি দিদির নতুন যে বইটা নিয়ে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করবো, বাস্তবের গোয়েন্দারা। বইটা একদম হয়তো নতুন নয়, কারণ আমি যত জানি বইটি আগে এসেছে অন্য পাবলিশার থেকে, বইটি আবার নতুন করে আসছে। এবার তুমি এটা একটু যদি বলতেই, নতুন করে কোথা থেকে আসছে, কি আছে জিনিসটা একটু তুমি বলো, তারপরে আমি আসছি। বাস্তবের গোয়েন্দারা যা বাস্তব জীবনের বিভিন্ন গোয়েন্দাদের রুদ্ধশ্বাস সত্যিকারের কেস সলভের কাহিনী নিয়ে আসছে। এই বইটা বর্তমানে আসছে দ্বীপ প্রকাশন থেকে, এবং খুব শিগগিরই সেটা আসছে, হয়তো পয়লা বৈশাখের আগে বা ঠিক পয়লা বৈশাখের পরপরই আপনারা বইটা সম্পর্কে জানতে পারবেন। বইটা এসে যাচ্ছে, এবং যারা হয়তো তখন আগে যখন অন্য পাবলিশার থেকে এসেছিল তখন তো হয়তো অনেকের হাতে পৌঁছায়নি বা হয়তো অনেকের পড়া হয়নি, তারা নতুন করে পড়তে পারবে। কারণ আমি অলরেডি প্রচ্ছদটা দেখলাম, যেটা ভীষণ সুন্দর হয়েছে। প্রচ্ছদ ডিজাইনটা কে করেছে? এটা করেছেন শিল্পী একতা ভট্টাচার্য, একতা ক্রিয়েটিভ টেলস এর পক্ষ থেকে এই প্রচ্ছদটা হয়েছে। ওকে, প্রচ্ছদটা তো চলে এসেছে, বইও খুব শিগগির সবার হাতে চলে আসবে। তো তুমি যে এই বইটা লিখলে, মানে এটা তো পুরোপুরি একটা নন ফিকশন। হ্যাঁ, তো এটা লেখার পিছনে মানে তোমার কি কি আইডিয়া এলো? মানে তুমি কেন, তোমার মনে হলো যে তুমি এই বইটা যাই বাস্তবের গোয়েন্দার, এই কথাটার মধ্যে একটা বিষয় আছে কি, আমরা সেই চরিত্রগুলোতে যাচ্ছি না, মানে ফেলুদা ব্যোমকেশ আমরা এই চলে যাচ্ছি না, একদম বাস্তবের গোয়েন্দা নিয়ে যাচ্ছি। তো তোমার এটা কেন মাথায় হলো তুমি এটা নিয়েই লিখবে? মানে তোমার প্রথম কথা আমি বলবো যে আমি গোয়েন্দা গল্প পড়তে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে, এবং গোয়েন্দা গল্প পড়তে পড়তে আমার যখন প্রথম যে গল্পগুলো আমি লেখা শুরু করি, ছোট ছোট গল্প, সেগুলোও গোয়েন্দা গল্পই ছিল। এবার যখন থেকে আমার লেখার মানে প্রফেশনালি লেখাটা শুরু, তখন থেকে আমি ভেবেছিলাম ফিকশনেও লিখবো এবং নন ফিকশন সেকশনেও আমি লিখবো, মানে দুটোতেই তোমার লেখার ইচ্ছা ছিল, একটা ইচ্ছা ছিল। তো এবার নন ফিকশনে লিখতে গিয়ে আমার প্রথম টার্গেট ছিল যেসব টপিকে বাংলা সাহিত্যে কাজ হয়নি, মূলত সেইগুলো নিয়েই আগে আমি কাজ শুরু করব। তো সেটা করতে গিয়ে আমার, যেহেতু আমি বললাম আমি গোয়েন্দা গল্পের পোকা, তো সুতরাং গল্পে তো আমরা গোয়েন্দাদেরকে জানি,
কিন্তু আমরা এটা সবাই শুনি যে গল্প উঠেই আসে বর্তমান জীবন থেকে বা বর্তমান সমাজ থেকে, তাহলে গোয়েন্দা গল্প নিশ্চয়ই বর্তমানের গোয়েন্দাদের থেকেই উঠে এসেছে। তো সেই গোয়েন্দা কারা? আমরা যাদেরকে এখন এখন তো আমরা জানি যে পুলিশ ডিপার্টমেন্টে যেমন লালবাজারে গোয়েন্দা ডিপার্টমেন্ট একদম একদম একদম। তো সেই গোয়েন্দা ডিপার্টমেন্টটাই বা গড়ে উঠলো কেন? সেই গোয়েন্দা ডিপার্টমেন্ট গড়ে ওঠার পিছনে কোন গোয়েন্দার ভূমিকা ছিল, সেই গোয়েন্দার কথাও কিন্তু আছে এই আচ্ছা, বইতে। মানে তুমি কিন্তু মানে হালকা হিন্টসও দিয়ে দিচ্ছ যে কি কি থাকতে পারে। তবুও যদি আরেকটু কিছু আমাদের বলতে যে তো এবার এই বিষয়টা নিয়ে চর্চা করতে করতে আমি যখন দেখলাম যে তাহলে বাস্তব জীবনের গোয়েন্দা কারা, আমি দেখলাম শার্লক হোমসের অনুপ্রেরণাকে, মিস মার্পেল আছেন, তাহলে মিস মার্পেলের অনুপ্রেরণা কে, বা আমাদের মিতিন মাসি আছেন। এই যে গোয়েন্দা চরিত্রগুলো, প্রথম কথা হচ্ছে গোয়েন্দা শব্দটা এলো কোথা থেকে? হ্যাঁ, মানে এটা আজকের তো বিষয়টা নয়, নিশ্চয়ই মানে ক্রাইম তো কখনোই আজকের নয়, অতীত থেকেই চলে এসেছে এবং তখনও তো কিছু না কিছু সলভ হচ্ছে। তো এবার এইটার পিছনে মানে আমারটা অনেকটা ব্যাক ক্যালকুলেশন টাইপের হয়েছে, মানে এর পিছনের রহস্য খুঁজতে খুঁজতে আমি পৌঁছে গেলাম আসল গোয়েন্দাদের কাছে। পড়াশোনা তো তাহলে বিস্তর করতে হয়েছে, এটা তো নন ফিকশন লেখার পিছনে পড়াশোনা নিজের থাকাটাও তো ভীষণ, মানে ইনফরমেশন তো ভুল হওয়া যাবে। নন ফিকশনের বিষয়টাই হচ্ছে আমাকে পড়েই লিখতে হবে, এটা তো আমার কল্পনা নয়, সুতরাং ইতিহাসে যা হয়েছে সেটাকেই আমাকে তুলে ধরতে হবে। তো এই বইটাতেও তাই আমি চেষ্টা করেছি বেশ একগুচ্ছ গোয়েন্দাকে নিয়ে আসার। এটা কোনো উপন্যাস নয়, এটা বেশ একাধিক গোয়েন্দার গল্প এখানে রয়েছে। এটা কি উপন্যাস নয় বললে, মানে এটা কি সংকলন? আচ্ছা, মানে বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কি সংকলন? হ্যাঁ, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে এক একজন গোয়েন্দার জীবনে যে রোমাঞ্চকর কেসগুলো উঠে এসেছিল, মানে তুমি কি কেসগুলো একদম অরিজিনাল কেসগুলো রয়েছে, কিভাবে সেগুলো তারা সলভ করেছেন, মানে এমন এমন ঘটনা রয়েছে যে গোয়েন্দা নিজে সেখানে রোমাঞ্চকর স্ক্রিপ্ট সাজিয়ে ফেলেছেন যে কিভাবে উনি খুনিকে ধরবেন। আচ্ছা, এবং সেটার জন্য উনি একটা, মানে আমারও ইনফ্যাক্ট গায়ে কাটা দিচ্ছে বলতে গেলে, উনি নিজেই সাজিয়ে ফেলেছেন একটা এমন স্ক্রিপ্ট যে এখানে উনি যে অপরাধী আর কি উনি জানেন, কিন্তু ওনাকে তো প্রুফ করতে হবে। হ্যাঁ, মানে আমরা অনেক গল্পের কি পড়েছি, মানে প্রুফ ছাড়া বেসিক্যালি আইন মানবে না, কেউ বিশ্বাস করবে না। এবার উনি তো পুলিশের লোক নন, প্রথম কথা, আমি যে গোয়েন্দার কথা বলছি। তো তিনি প্রাইভেট ডিটেকটিভ, তাকে হায়ারই করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, মানে ডিপার্টমেন্ট থেকেও তার হেল্প নেওয়া হচ্ছে। এবার তাকে তো সেই প্রুফটা দিতে হবে। তো সেই এখানে কোনো প্রুফ নেই। এটা আমি ম্যারি স্মিথের যে মার্ডার কেস, একটা বাচ্চা মেয়ের একটা খুনের ঘটনা, তো সেইটার কথা বলছি, এটা খুব কুখ্যাত কেস, মানে এটা তোমার বইতে থাকছে। একদম, আমরা এটাই একটু শুনি, একটা তো একটু শুনি আমরা আজকে। তো এই ম্যারি স্মিথের মানে একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে যাকে খুন করে পার্কে ফেলে রাখা হয়েছিল এবং স্টকিংস দিয়ে গলায় বেঁধে এবং যৌন নির্যাতনও হয়েছিল। তো এটা আমি ইন্টারাপ্ট করছি, এটা তাও কোন সময়ের ঘটনা, মানে এটা কোন সময়ের প্রেক্ষাপটে লেখা? বেশ আগের, মানে আমি এক্সাক্ট 19 or 18। হ্যাঁ, না ঠিক আছে, তো মানে আমরা খুব বর্তমান খুব মানে একটু তো বেশি অতীতেই যাচ্ছে। হ্যাঁ, বেশ অতীতেই যাচ্ছে। তো 1900 হ্যাঁ, ওটাই। তো এবার এই যে ফেজটা, মানে ঘটনাটা ঘটলো, একজনকে অপরাধী হিসেবে ধরা হয়েছে, কিন্তু গোয়েন্দার যে ব্যাপার, অপরাধী বলছে আমি এই কাজটা করিনি, এবং যতবারই তার জবানবন্দি নেওয়া হচ্ছে তার কিন্তু কোনো ভ্যারিয়েশন নেই, সে কিন্তু একই কথা কনস্ট্যান্ট বলে যাচ্ছে। এটা আমরা সাধারণত দেখি যারা একটু ভুল হলে লুপহোল থেকে ধরে নেওয়া যায়, বা অপরাধী না, যারা অপরাধী হয় তারা যখন কথা সাজায় বারবারের জবানবন্দিতে কিন্তু এক কথা সে বলতে পারে না, যদি খুব ধুরন্ধর অপরাধী। তো এবার এই যে অপরাধীটিকে ধরা হয়েছিল তাকে দেখে কিন্তু ওই লেভেলের ধুরন্ধর অপরাধী মনে হয়নি আমাদের গোয়েন্দা। তো তখন তিনি ভাবেন যে এই অপরাধী নয়, তিনিও তার সঙ্গে কথা বলেন এবং বুঝতে পারেন যে এই ব্যক্তি অপরাধী হতে পারে না। তো এবার তাহলে অপরাধীকে তিনি খুঁজে টুজে আসল অপরাধীকে পেয়েও যান, সে ওই বাচ্চাটির এই যে ঘটনাস্থল তার কিছুটা দূরেই থাকে। এইবার গোয়েন্দা সেটা প্রুফ করবেন কি করে? তাহলে প্রুফ করার যখন অন্য কোনো প্রমাণ থাকে না, তখন একটাই প্রমাণ থাকে, সেটা হচ্ছে অপরাধীর জবানবন্দি, মানে তার স্বীকারোক্তি। হ্যাঁ, তার স্বীকারোক্তি, সে নিজে বলছে তখন তার কোনো ভ্যারিয়েশন হবে না, কাজটা করেছি এটা সে বলছে, তো এটাই একমাত্র স্বীকারোক্তিটা। সেটা বের করবে কি করে? একই অপরাধী বেশ ধুরন্ধর, তার মুখ থেকে তারই স্বীকারোক্তি বের করা সেটা খুব চালাক ব্যাপার। তখন তিনি একটা এরকম স্ক্রিপ্ট সাজান, তিনি নাটক দলের একজন কর্মী সেজে তার কাছে যান এবং তাকে বলেন আমরা এরকম একটা প্রজেক্টের উপর কাজ করব,
তাকে নিয়েও আসেন সেখান থেকে, এবং মানে খুব ইজি কিন্তু নয় ব্যাপারটা, না, মানে টোটালি এবং একটা প্ল্যান উনি করে। ভীষণ ভালো অভিনয়ও করতে আচ্ছা আচ্ছা পারতেন, আচ্ছা এবং উনি আরেক গোয়েন্দার হেল্প নেন, বাইরে থেকে আরেকজন গোয়েন্দা এসেছিল, তারও হেল্প নেন, তাকেই সাজান হচ্ছে ওই দলের একজন এমপ্লয়ি, তাকে ভালোভাবে বন্ধুত্ব করায় সেই অপরাধীর সঙ্গে, এবং তিনি বাবা। অপরাধীর এত ভালো বন্ধু হয়ে যান যে একটা, এরপরে আরো আরো রোমাঞ্চকর ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে বললাম যে বন্ধু হয়ে গেলেন ওই গোয়েন্দা এই অপরাধীটির, তারা একদিন ঠিক করলো যে বাইরে ঘুরতে যাবে গাড়ি করে। আচ্ছা। এবার ঘুরতে গিয়ে একটা ঘটনা ঘটে, উনি বলেন যে আমার গাড়ির কিছু একটা সমস্যা হয়েছে, দেখতে হবে বলে উনি গাড়ি থেকে নেমে যান। নেমে গিয়ে হঠাৎ করে সেখানে আরেকজন ব্যক্তি চলে আসে, আচ্ছা। এসে তার সঙ্গে বচসা শুরু হয়, তিনি নাকি তাকে খুন করে ফেলেন। মানে এই যে বন্ধু যে গোয়েন্দাটি হয়েছিল সে করে ওই ফেলে। নতুন আগত একটি ব্যক্তিকে খুন করে ফেলে, এবং খুন করে সে তাড়াতাড়ি গাড়িতে উঠে ওই অপরাধীকে বলছে যে আমি না একজনকে খুন করে ফেলেছি, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, পুলিশ দেখার আগে পালাতে হবে বলে। মানে এটা একটা প্ল্যানের মধ্যে, এটা পুরোটাই প্ল্যান, পুরোটা মানে খুন করাটা একদম খুন করাটা প্ল্যান, যে খুন হয়েছে সেটাও প্ল্যানের অংশ, আর ইনি তো অবশ্যই প্ল্যানের অংশ। তো তারা ব্যাক করে যায়, এবার তারা আবার নিজেদের জায়গায় ফিরে যাওয়ার পর সারাক্ষণই সে অভিনয় করে যাচ্ছে যে সে ভীষণ মানে ভয় পেয়ে রয়েছে, খুন করে এই ফেলেছে, পুলিশ এসে তাকে ধরলো। এইরকম একটা কন্ডিশনে ওই অপরাধী যে সে তো বন্ধু খুব, এখন তার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, সে তখন বলছে এরকম অপরাধ তো আমিও করেছি, আমাকে তো পুলিশ ধরতে পারেনি। এইখানেই তারা সফল, যে এবার হাফ বেরিয়েছে, আচ্ছা। তো সে তখন বলে যে তুমি তাহলে কি মানে কোন অপরাধের কথা বলছো, তো এই সূত্রে সে বলে ফেলে একটা ভালো এরকম মুহূর্তে বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য সে বলে ফেলে যে এইরকম একটি বাচ্চা মেয়েকে আমি এরকম অবস্থায় আমি করে ফেলেছি, করার পরে আমি কোনো প্রুফ ছিল না বলে পুলিশ আমাকে ধরতে পারেনি, তো তোমার এটারই বা কি প্রুফ, তোমাকে তো আর পুলিশ দেখেনি, কোনো আই উইটনেস নেই। আর সেই সময় না প্রমাণ করতে পারাটাই ছিল বেশি কঠিন, কারণ এত ইনস্ট্রুমেন্ট ছিল না। এক্স্যাক্টলি, মানে আই উইটনেস বলো, এখনো সিসিটিভি আই উইটনেস এগুলো তো খুব নরমাল ব্যাপার, তখন তো সেই জিনিসটা পাওয়াটা ছিল না। ইনফ্যাক্ট তখন এই যে আমরা যে টেপ রেকর্ডার মানে এই যে রেকর্ড করা, এটাও ছিল না, এবং এই প্রযুক্তিটা প্রথম যে গোয়েন্দা ব্যবহার করেছিলেন এবং উনি যে মানে উদ্ভাবন করেছিলেন তার কথাও আছে এই বইতে। আচ্ছা, কিন্তু মানে তুমি যে বললে, মানে এটাতে একটা স্টোরি বললে, মানে বোঝাই যাচ্ছে আমার পুরো বইটাতে এরকম ইন্টারেস্টিং কেসেস রয়েছে। আর নন ফিকশনে আমার মানে একটা মজা আছে, মানে যেহেতু সত্যি ঘটনা পড়তে পড়তে এরকম মনে হয় কি এগুলোও হয়েছিল, এত ক্রিমিনাল মাইন্ডসেট, মানে এটাও কি সম্ভব। তো তোমার একটা গল্প শুনেই আমার ইন্টারেস্টিং লাগছে। বাস্তবের গোয়েন্দারা তোমার উপন্যাস বোধহয় নয়, এটা একটি সংকলন, তো তাও কটা গল্প আছে এর মধ্যে? মোট 23টা গল্প আছে। আচ্ছা, মানে মোট 23টা গল্প, মানে 23টা গল্প 23টা কাহিনী, 23 জন গোয়েন্দা, 23টা গল্প 23 জন বাস্তবের গোয়েন্দা এবং 23টা কাহিনী। মানে কাহিনী কিন্তু এর মধ্যে আরো আছে। আচ্ছা, কারণ এক একজন গোয়েন্দার জীবনে দেখা গেছে একাধিক কেস রয়েছে যেগুলো খুব ইন্টারেস্টিং এবং ভীষণ ফেমাস কেস, তো সেই একাধিক কেস ওই এক একজন গোয়েন্দার ইয়েতেই তাদের যে ফেমাস কেসগুলো একটু তুলে ধরেছে। একটা তো গল্প শুনলাম, 23টা গল্প, মানে এক একটা গোয়েন্দার এক একটা করে গল্প। আমরা যখন বেসিক্যালি কোনো বুক স্টোর থেকে বা বইমেলা থেকে এই বইগুলো কিনে এনে পড়ে ফেলি, গোগ্রাসে গিলে ফেলি, আমরা পড়ি, লেখার নাম পড়ি, রাইটারের নাম পড়ি, ভূমিকা পড়ছি, এবং গল্পটা ভালো লাগলে একটা মানে গোগ্রাসে পড়ছি, মানে আমি পড়েছি এর মধ্যে অনেকগুলো বই। তো এই যে লেখার পিছনে লেখকেরও কিছু চিন্তা ভাবনা থাকে, তো তোমার যে টোটাল 14টা টাইটেল সবকিছু আমার কাছে হয়তো এই মুহূর্তে নেই, তো প্রত্যেকটার পিছনেই নিশ্চয়ই কোনো না কোনো ব্যাক স্টোরি আছে, এটা লেখার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে তুমি ওটা লেখা শুরু করেছিলে। তো আমি তোমাকে দুটো ফিকশন এবং দুটো নন ফিকশন বই নিয়ে একটু জানতে চাইবো, যে আমার খুব পছন্দেরই 4টে বই, যে তুমি ঠিক কি ভাবনা চিন্তা চলছিল সেই সময়। ঠিক আছে, তো চলো নন ফিকশন দিয়ে স্টার্ট করি। নন ফিকশনের শব্দ থেকে তোমার একটাই কাজ, সেটা হচ্ছে রানী কাহিনী। তুমি যদি রানী কাহিনীটা নিয়ে তোমার ব্যাক স্টোরিটা একটু বলতে। রানী কাহিনীর ব্যাক স্টোরিটা হচ্ছে, আমি একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেছিলাম, আচ্ছা, যেটার নাম হচ্ছে রুদ্রম্বা দেবী। আচ্ছা আচ্ছা, চাইলে ইউটিউবে পেয়েও যাবে। আচ্ছা, তো হ্যাঁ, রুদ্রমা দেবীকে নিয়ে যখন আমি দেখলাম সিনেমাটা, আমার বেশ ভাল লাগলো যে একজন মহিলা, তিনি একজন প্রিন্সেস, রাজকন্যা, তিনি জীবনের বহু বছর অবধি, মানে কিছু জন্মের পর থেকে কিছু বছর অবধি গোটা রাজ্য জানলো যে রাজপুত্র হয়েছে, এবং কারণ রাজ্যকে সামলাতে তো রাজপুত্রই পারবে, রাজকন্যা পারবে না, এই লজিকটা তো ছিলই। তো এবার তো এবার
রাজা সেটা জানায়নি কাউকে, জানিয়ে রেখেছেন যে আমার রাজপুত্র হয়েছে, কারণ প্রজারা বিদ্রোহ করতে পারে বা কিছু একটা প্রবলেম হতে পারে, গোলমাল হতে পারে। এবার তার একটা জন্মদিনের পর গিয়ে জানানো হয় যে তিনি হচ্ছেন ফিমেল, কোনো রাজপুত্র নয়, রাজকন্যা। এবার এইটা জানানোর পরে গোটা রাজ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। অনেকেই বলে যে না তাহলে মানবো না। সব থেকে বড় কথা হচ্ছে যে থাকে তো মানে ওই ভাই ভায়াদ যে কনসেপ্ট আর কি, তুতো, ঠিক তারা তখন এই সুবিধাটা মানে সুযোগটা নেওয়ার চেষ্টা করে যে ও তো রাজকন্যা, তাহলে এবার আমার ছেলে হতে পারে, ঠিক, যে কাকার সম্পত্তিতে গিয়ে বসবে রাজ্য, যেহেতু ওরা যোগ্য ছিল না, এর বাবা যোগ্য ছিল। কিন্তু এই যে একজন মহিলা যে রাজকন্যা, সে শুধু জেন্ডারের জন্য যোগ্য কি যোগ্য না এটা দেখাই হচ্ছে না। মানে হ্যাঁ, মানে এই জেন্ডার বায়াসটা অ্যাকচুয়ালি ঠিকও নয়, মানে তো এইটা না আমাকে খুব হিট করেছিল যে সে যোগ্য কি যোগ্য না এটার প্রশ্নই উঠছে না। প্রশ্ন শুধু এটাই উঠছে যে ও মহিলা, ও ছেলে, মানে পুরুষ নয়, পুরুষ নয়। তো উনি নিজেও এই প্রশ্নটা তুলেছিলেন যে আমার যোগ্যতা নিয়ে কেন কথা উঠছে না, কারণ এটা না গোটা রাজ্য জানতো যে ওনার যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কারণ উনি সত্যি নিজেকে আগে ফেলেছেন যে আচ্ছা। তো এবার মানে সেটা তরোয়ালবাজি থেকে শুরু করে মানে বিভিন্ন ক্ষেত্রে প্রচন্ড, মানে উনি ছেলে হিসাবেই তো ওনার বাবা ওনাকে পুরোপুরি তৈরি করেছে, সমস্ত শিক্ষা দিয়েছে, রাজ্যপাট কিভাবে সামলাতে হয় সেটা অবধি শিখিয়েছেন। শুধুমাত্র একটা জেন্ডারের জন্য হলে তো আর চেঞ্জ করা এই জায়গা থেকে ওনার এই যে প্রত্যেকটা রাজ্যবাসীকে যে নিজের দিকে করা এবং নিজেকে ক্রমাগত প্রমাণ করতে করতে একটা পর্যায়ে আসার পর রাজ্যবাসী তাকে মেনে নিল। যখন ক্রমাগত বহিরাগত শত্রুর আক্রমণ হচ্ছে, সবাই দেখলো যে এর থেকে যোগ্য আর কেউ হতে পারে না। তাহলে লিঙ্গটা এখানে ফ্যাক্টর নয়, একদমই আসলে যোগ্যতাটা ফ্যাক্টর। তো এই যে উনি এটা প্রুফ করলেন, আমি যখন সিনেমাটা দেখলাম আমি প্রথমে ভেবেছিলাম এটা সিনেমাই, যে এমনি হয়তো কাল্পনিক একটা সিনেমা কেউ লিখেছেন। তারপরে আমি এটা নিয়ে সার্চ করি, মানে এই যে সার্চ খুব হিট করেছিল জিনিসটা, হ্যাঁ ভীষণ ভাবে। এবার আমি সার্চ করলাম, ওই একই সময়ে আবার সোশ্যাল মিডিয়াতে আরেকটা সিরিজ হতো ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি বলে, অটোমান সাম্রাজ্যকে নিয়ে। সেখানে হুররম বলে যে ক্যারেক্টারটা আছে ইতিহাসের, হুররমও আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। সিরিজটা কোথায় হতো একটু বলতে? আমি দেখেছিলাম ফেসবুকে, তখন ফেসবুকে। তো এবার আমাকে কেন ওটা হিট করেছিল, হুররমের নামটা ওনার হাজবেন্ডই দিয়েছিল, মানে মেয়েটি ছিল একটি যৌন কৃতদাসী যাকে বলা হয়। এবং মানে অ্যাকচুয়ালি ওনার কৃতদাসী হওয়ার মতন সে ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, তখন ওই যুদ্ধ হতো, অন্য দেশ থেকে মেয়েদেরকে তুলে নিয়ে আসা হতো এবং সেইভাবে ওই সাম্রাজ্যতে তুলে আনা হয়েছে। তো তাকে যৌনদাসী করার জন্যই তুলে আনা হয়েছে। সেইখান থেকে একটি মেয়ে, তুমি বলতে পারো প্রতিশোধ নেওয়ার জন্য, বা বলতে পারো তার বুদ্ধিমত্তা দিয়ে গোটা রাজ্যের মাথা হয়ে যাওয়া, এটা একটা সাংঘাতিক বিষয় ছিল। মানে উনি তখন কিন্তু অটোমান সাম্রাজ্যের যিনি মেন আর কি রাজা, তিনি কিন্তু বিবাহিত, তার রানী আছে স্টিল, এবং মাহিদেবরান যে হচ্ছে তার মেন রানী, তাকে রিপ্লেস করে উনি যে মেন রানী হলেন, এবং তার জন্য ক্রমাগত একটার পর একটা যুদ্ধ। ইতিহাসে কিন্তু হুররমকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে ধরা হয়, কিন্তু উনি নেগেটিভ কি পজিটিভ, মানে লোকে বলে যে ও হচ্ছে শুধুই ক্ষমতা দেখেছিল এবং সিংহাসনে বসার জন্য নাকি একে একে নিজের মানে অনেককেই খুন করেছে। কিন্তু সেটা আমি সরিয়ে যদি দিই, তাহলে আমি বলতে চাই আমি বলবো যে ওই মেয়েটি কোথায় ছিল, সে তো একটা রাজ্যে বন্দী হয়ে এসেছে, একটা দেশে সে বন্দী হয়ে এসেছে, সেই সাম্রাজ্যের মধ্যে সে বন্দিনী এবং যৌন কৃতদাসী। সেইখান থেকে রাজার রানী এবং মেন রানী হওয়ার এই যে গোটা লড়াই, ভাবনা চিন্তা, ওর গোটা পরিবারকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। ঠিকই, মানে এই যে জায়গাটা তৈরি করার জন্য কিন্তু পথটা তো ইজি নয়, একদম সেখানে তুমি নেগেটিভটা না ধরে শুধু পজিটিভটা দেখো, তাহলে আমি সেটাই বলছি যে এই যে পাওয়ারটা, তার মানে যদি একটা বিদেশি একজন মহিলার মধ্যেও এই পাওয়ারটা থেকে থাকে, এবং এটাও হিস্টোরিক্যালি কারেক্ট। আমি যখন দেখলাম হুররমের সম্পর্কে জানতে পারলাম, ওর নাম ছিল আলেকজান্দ্রা, আমি যখন হুররমের সম্পর্কে জানতে পারলাম, তো এর পরে আমি ভাবলাম যে তাহলে নিশ্চয়ই আরো রানী আছে। মানে আমরা তো রাজিয়া সুলতান, এখানে আরেকটা বিষয় বলবো, আমরা রাজিয়া সুলতানা পড়ে এসেছি, অ্যাকচুয়ালি রাজিয়া সুলতান। হিস্টোরিয়ানরা বলছেন যে রাজিয়া কিন্তু সুলতান পদে বসেছিলেন, সুলতানা নয়।
সুতরাং এটা আমাদেরকে পরবর্তীতে কারেক্ট করা হলো যে মানে অ্যাকর্ডিং টু হিস্টোরিয়ানস যে ওটা রাজিয়া সুলতান হবে। আমরা কিন্তু ওনার ওই পদের মর্যাদাটা না দিয়ে রাজিয়া সুলতানা বলেই কিন্তু হ্যাঁ মানে তোমার থেকে ইনফরমেশনটা জানলাম আমি না, ইতিহাস বাকি ভিউয়ার্সরাও জানলো যদি না জানা থাকে। কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট যে উনি যেই পদে বসেছিলেন সেটা না করে আমরা একটা জাস্ট রাজিয়া সুলতানা ভাবে আমরা ফিমেল বলে এক্স্যাক্টলি কিন্তু না, ওনার বাবা কিন্তু ওনাকে একদম সুলতান পদটাই দিয়েছিলেন। তো রাজিয়া সুলতান সম্পর্কেই আমরা শুধু ইতিহাস বইয়ে পড়েছি, রানী লক্ষ্মীবাই সম্পর্কে পড়েছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এছাড়া আর কেউ কি ছিলেন? এটা আমার প্রশ্ন ছিল। নিজেকে নিজে আমি প্রশ্নটা করতে গিয়ে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রায় 66 জন রানীর আমি সন্ধান পাই। আচ্ছা এটা পুরোটাই স্টাডিতে। হ্যাঁ, এবং তারই ফার্স্ট পার্ট হচ্ছে রানী কাহিনী, যেখানে 33 জন রানী সম্পর্কে আছে। বাকি 33 জনকে নিয়ে আবার আসবে, মানে এটা আমি ওটাই জিজ্ঞেস করব, ওটা আবার আসবে। মানে এটা যে মানে নারীরাও বেসিক্যালি যে সেই সময় হ্যাঁ রাজ্য শাসনের দিক থেকে আসলে এটা আমরা সেই সময় আমরা হিস্টোরিক্যাল দিক থেকে সেই সময় প্রেক্ষাপটে বলি, কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমাদের এখনকার ডেইলি লাইফ বলো এখন যাতেই বলো মানে নারীরা পারেন না বিষয়টা তো এরকম কখনোই নয়। কোথাও না কোথাও ব্যাপারটা জেন্ডার বায়াসে একটু তো চাপা পড়ে যায়, কিন্তু আবার সবসময় পড়েও না। এখানে না আমি মেইনলি বলবো এটার জন্য সবসময় মানে এটা আবার বললে লোকজন হয়তো রেগে যেতে পারে। আমাকে তো লোকজন মোটামুটি এরকম বলেন যে আমি শুধু মহিলা কেন্দ্রিক বেশি লিখি, এটাও আমাকে বলা হয়। কিন্তু আমার কিন্তু ইন্দ্রজিৎ সিরিজও আছে, হ্যাঁ ঠিক সেটাই তো, বিহান অরুণাংশু সিরিজও আছে যেটা লোকজন বেশ পছন্দ করেছেন। এছাড়া হত্যা যদি শিল্প হয় এটা একেবারেই মহিলাদেরকে নেগেটিভ দেখিয়ে লেখা। আচ্ছা মানে এরকমটা আমরা সবসময় বললে হবে না, মানে যারা বলে তাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে নেওয়া দরকার। এই হত্যা যদি শিল্প হয় কিন্তু মহিলা সিরিয়াল কিলারদেরকে নিয়েই লেখা, সুতরাং মানে মহিলারাও সাংঘাতিক হতে পারে। অ্যাকচুয়ালি দেখো আমার মনে হয় না সাংঘাতিক অ্যাকচুয়ালি দুপক্ষই হয়, মানে দুপক্ষই সেই মানে হয় না চরম লেভেলে সাংঘাতিক হতে পারে, ঠিক আছে? কিন্তু ভালোটা যখন বলছি খারাপ হ্যাঁ এবার কি হয় ধরো তুমি তোমার চোখে যে মনে হয়েছে রানী কাহিনী তুমি যেই পার্সপেক্টিভে লিখেছো বললে, তো এটা সম্পূর্ণ তোমার মনে হয়েছে যে এইটাও তুলে আনা দরকার। একদম তো তেমনই হত্যা যদি শিল্প হয় তো তোমার মনে হয়েছে ওরা নারী চরিত্রটা এখানে যেহেতু নেগেটিভ, তো তোমার যে ওটা মনে হয় তুমি সেটাও লিখবে। ভবিষ্যতেও ধরো তোমার আরো 5টা মহিলা কেন্দ্রিক যদি কাজ চলেও আসে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কাজটা নিয়ে কাজ করতে চাইছো কিনা। একদমই তাই। মানে ব্যাপারটা এরকম তো হয় না যে আমরা পড়ছি এবং মনে হচ্ছে শুধুমাত্র কেন এরকম, তাহলে আমার সবই পড়তে হবে না। এটা তাহলে এটা তোমার বেসিক্যালি রানী কাহিনী তাও কত সালে এসেছে? মানে রানী কাহিনীটা এসেছে 2022 সালে। আচ্ছা রানী কাহিনী 2022। আচ্ছা এটা তো একটা নন ফিকশন আমরা গল্প শুনলাম। আচ্ছা এবার একটা যদি ফিকশন গল্প শুনি, সেটা হচ্ছে মৃতেরা কথা বলে, বিভা পাবলিকেশন থেকে আমার পড়া। তো এই গল্পটা লেখার পিছনে এটা বোধহয় একটু হরর মার্ডার মিস্ট্রি, হ্যাঁ, আর সাথে একটু সামাজিকও বটে। মানে এটা লেখার পিছনে যদি তোমার তখন কি কাজ করে, মানে এখানে কিন্তু মেয়ে একটু ভিকটিম হলো, তো ব্যাপার এখানে কিন্তু ছেলেটাও ভিকটিম, মানে আবির যদি শ্রেয়ার হাজবেন্ডকে দেখায় তাহলে ও বেচারা ভিকটিমই, মানে ও মা মানে ও ঠিক বিলিভ করতে পারছে না যে এটা হতে পারে, শ্রেয়া যেটা বলছে সেটা ঠিক না, মা যেটা বলছে সেটা ঠিক। মানে ইনফ্যাক্ট ওর যে দাদা মানে অনিরুদ্ধর যে ক্যারেক্টারটা, ও তো ভিকটিম হয়েই পুরোপুরি এখান থেকে বেরিয়ে চলে গেছে। মানে আর সে যখন এখানে নেই তখন মানে সত্যতা যাচাই করার কোনো জায়গাটা নেই। কিন্তু ওই আর কি সবাই তো জানে না যে যখন ওটা অরিত্রী সত্যি বলেছে না। তুমি যখন ওটা আমি পড়ছিলাম মানে আমার মনে আছে যে মানে খুব হার্ট হয়েছে, মানে কোথাও জিনিসটা না খুব রিলেটেবল এরকম কারণে যে খুব ফিল হচ্ছে মানে কতটা প্রবলেম, মানে এরকম হতে পারে। মানে আমার এটা ফিল হচ্ছে না যে এটা তুমি কাল্পনিক কিছু একটা লিখেছো, আমার মনে হচ্ছে যদি দেখা যায় বাস্তবে এরকম ঘটনা হয়তো ঘটতে পারে। অ্যাকচুয়ালি পোস্ট ম্যারিটাল ডিপ্রেশনটা না বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয়। হ্যাঁ আমি ওটার জন্য বলছিলাম। এটা খুব স্বাভাবিক, কারণ মেয়েরা একটা বাড়ি থেকে বেরিয়ে এসে, আমি এটা বলছি না যারা ছেলে এবং মেয়ে উভয়ই বিয়ের পর আলাদা ফ্ল্যাটে থাকে, আমি তাদের সেরকমটা তো নয়, না, কিন্তু বিয়ের পরবর্তী আলাদা ফ্ল্যাটে থাকলেও না এটা একটা ব্যাপার কোথাও হয়ে যায় যে এটাই তো নিয়ম, মানে ছেলেরা এসে আলাদা থাকছে কিন্তু তার থাকাটা উচিত নয়, সে নিয়মের বিরুদ্ধে করছে। এটা তো আসারই কথা ছিল, এটা চলে আসছে ব্যাপার। হ্যাঁ এই যে একটা ব্যাপার, আমার যেমন নিয়ম মনে হয় নিয়ম, মানে আমার এরকম জায়গায় এরকম মনে হয় যে এই যে দুপক্ষের যে ব্যাপারটা, তো দুজনে যেহেতু আলাদা মানুষ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, দুজনের যদি আলাদা জিনিসটা হতো
তাহলেও কিন্তু প্রবলেম কিছু না, বাট সমাজ ক্রিয়েট করে দিয়েছে যে না করে এটা তো দিয়েছে, মেয়েদের না, করতেই হবে। তাতেও বিশেষ অসুবিধা কিছু নেই। আমার মনে হয় যে যদি সেটাও হয় যে মেয়েটা মানে অ্যাকচুয়ালি না দেখা যাচ্ছে ওরম করতে গিয়ে সবই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, হ্যাঁ হলো মানে সে থাক, সেটাই জয়েন্ট সেটাই ফ্যামিলি থাক, থাক, আমার তাতে কোনো হ্যাঁ। অসুবিধা নেই। মানে একটা বাচ্চাও দাদু ঠাকুমা কিছুই পাবে না, পাবে না, এটা এটাও তো মানা যায় না। ঠিক। একে তো আহ, সবই হারিয়ে আছে, এদিকেও হ্যাঁ, আর হারিয়ে আর গেলে দ্বিতীয় কথা কি, আমি একটা জিনিস নিজেও খুব দেখেছি, আর সেটা হচ্ছে যে এখন তো আমরা সবাই হুম, হুম, চাকরি করি, আমরা যেমন মানে আলাদা হয়ে থাকা, নিউক্লিয়ার হয়ে হুম, থাকার হুম। একটা ফেসিলিটির কথা বলছি, তেমন অসুবিধাও প্রচুর আছে, হ্যাঁ, ভীষণ ঠিক, ভাবে ঠিক, ঠিক, অসুবিধা ঠিক। আছে। সুতরাং ওই একা থাকা কনসেপ্টটা আমার মনে হয় ঠিক আছে, দরকার নেই। কিন্তু আমার যেখানে পয়েন্ট সেটা হচ্ছে ইমোশনালি একটা মেয়ে খুব দুর্বল থাকে যখন সে নতুন একটা পরিবেশে আসছে, আসে। সেই তো সেই সময়টা তাকে সময়টাতে ওই আটকে রাখা বা কেন এত বেশি বাপের বাড়ি যাবে, এই যে টেন্ডেন্সিটা না করে একটু যদি তাকে বুঝে এবং বোঝার সঙ্গে সঙ্গে যদি তাকে একটু ওই ফ্রি হতে, সহজ হতে সময়টুকুনি দেওয়া হয় যে না না তুমি যাও, তুমি তো সবে এসেছো, ঠিক ঠিক, আর ওই মানে তাহলে জিনিসটা সবার মধ্যে ইকুয়েশনটা খুব নরমাল নর্মাল হয়ে যায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওটা তোমার বাড়ি ছিল, এটা এখন তোমার তোমার বাড়ি, বাড়ি। এই করতে গিয়ে না মেয়েদের খুব অ্যাকচুয়ালি কোনো বাড়ি থাকে মানে না। তোমার স্টোরিটাতেও মানে ওর যে পোস্ট ম্যারিটাল ডিপ্রেশনটা মানে ওটা খুব মানে বাড়াবাড়ি রকম ডিপ্রেশন বাড়াবাড়ি হয়েছে। রকমের অনেকের ক্ষেত্রে হয়, এবং ওটা কিন্তু বাড়তো না, শ্রেয়ার হুম, যে হুম, হুম। কন্ডিশনটা বা অরিত্রের যে কন্ডিশনটা, হুম, এটা হুম, কিন্তু হতো না। মানে এটাকে বইটা না, মানে মেইনলি এই উপন্যাসটা হুম, হুম। আম, কি বলবো, আমি কোন জড়েতে ফেলবো, মানে এটা হ্যাঁ আমিও সাইকোলজিক্যাল বলতে সাইকোলজিক্যাল পারো, হতে পারে, হরর সামাজিক হতে পারে, বলতে পারো, সামাজিক এটা বলতে এটা পারো। ম্যাক্সিমাম মেয়েরা, এটা যখন আমার ফেসবুকেতে সিরিজ হিসেবে চলতো, হুম, হুম। ও শ্রেয়া আচ্ছা, এটা অরিত্রীকে, তোমার হ্যাঁ সিরিজ আগে হিসেবে চলতো। চলতো ফেসবুকে, আচ্ছা তো প্রথমে এটা ফেসবুকেই ছিল, তারপর আচ্ছা এটা আচ্ছা বই হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং এটা বিভা থেকে কিন্তু দ্বিতীয়বার প্রকাশিত, এটাও আগে একটা হাউস থেকে প্রকাশিত হয়েছিল, পরে দেন প্রকাশনাটা উঠে চেঞ্জ। যায়, আচ্ছা তো আচ্ছা। সেই জন্য বইটা আবার রিপাবলিশ হয়। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে মেয়েরা এত রিলেট করেছিল, এবং ছেলেরাও রিলেট রিলেট করার মতো করেছিল। জায়গা কিন্তু ছিল, মানে এখান থেকে একদম এরকম না যে হ্যাঁ, মেয়েটি ভিকটিম, না না, দুজনেই। অনেকে এরকম বলেছিল আমাকে যে অরিত্রী কেন এগুলো মেনেছে, মানে এখনকার সমাজে কেন এটা হ্যাঁ মানে করবে। তুমি একটা ব্যাপার, আমি মানে ইন্টারাপ্ট করতে, বইটা হুম, আমি যখন হুম, পড়ছিলাম হুম। তখন হয় না মানে জেনারেল কোশ্চেনটা উঠে আসে, প্রথমে যে এরকম কেন হলো, কেন হলো মানে আমি জিজ্ঞেস করবো যে এরকমটা নাও দেখাতে পারতো নাও আসলে। মানে অরিত্রী কেন, মানে কেন এত মেনে নিল? মানছে কেন, ঠিক এখানে অনেকগুলো বিষয় কাজ করছে, যে ওই অরিত্রীর মতন কন্ডিশনে পড়েছে, আমাদের পৃথিবীতে এমন মেয়েও আছে আছে, যে হ্যাঁ ওই সে অরিত্রীর বুঝবে। মতনই কন্ডিশনেতে পড়েছে, সেই একমাত্র বুঝবে যে বেরোনো যায় না। হ্যাঁ মানে এবং অনেকে হয়তো এরকম ভাবে দেখার চেষ্টা হুম, করছে যে এটা তো খুব ইজি ছিল, ও তো বলতেই পারতো, বলতেই পারতো, কিন্তু জিনিসটা না সবার ক্ষেত্রে আমার মনে বিরোধিতা হয় করা যায় যায় না, না, সবসময় যে সবাই যে বিরোধিতা খুব করা যায় না। মানে আউটস্পোকেন হবে সবসময়, সবকিছু একদম লাইক এবং বলবে যে আমি ওই এটা করে একটা ফেলবো, এটা এক্স্যাক্টলি হয় না। ওই একটা ব্যাপার না, অরিত্রীর যে বাবা মাকে এখানে তো দেখানো হুম, হুম, হয়েছে, হুম। তারাও কিন্তু খুবই মেয়ের মানে ভীষণ ভাবে মেয়ের ভালোই চান। হ্যাঁ যদি ঠিক। অরিত্রী এসে হয়তো ওনাদেরকে বলতো, ওনারা হয়তো এটা নিয়ে ভাবতেন, কিন্তু এখানেও প্রশ্ন আছে, অরিত্রী নিজে ভীষণ ওর বাবা মাকে ভালোবাসে, তাই কষ্টটা দিতে চায়নি, এই যে প্রচুর না এটা কিন্তু ইমোশনাল। কোনো মেয়ের ভুল ভাবনা নয় যে আমি যদি এটা জানাই তাহলে তাদের বাবা হয়তো মা কষ্ট প্রবলেম পাবে, হতে পারে। একদম একদম। ঠিক, মানে এটা তো লেখার পিছনেও তোমার মানে এই জিনিসটা অনেকগুলো, খুব হ্যাঁ কাজ করেছে। অনেকগুলো কাজ করেছে বিষয়, কারণ অনেকের ক্ষেত্রে অনেক রকম কিছু দেখেছি আমি, এবার চারপাশেই তো দেখছি আমার আসলে চাকরি গল্প সূত্রে। তো হ্যাঁ, চারপাশ হ্যাঁ, থেকেই হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ফিকশন জিনিসটা তো খানিকটা একদম এরকমই একদম বলা যায়। চাকরি সূত্রে আমার মানে প্রথমে আমার হাসনাবাদ লাইনেতে যাওয়া ছিল, আচ্ছা আচ্ছা। আমার স্কুল তখন ওখানে ছিল। তো এই যে ট্রেনে যাতায়াত করতে করতে এই যে হুম, এত মানুষের কথা, এত মানুষের গল্প, মেয়েরা এক জায়গায় হলে মানে পিএনপিসি এটা করে, এটা হবে মানে তুমি করবে, যদি নাও গল্প এটা করো হ্যাঁ তোমার হ্যাঁ কানে আসবে এবং কানে তুমি শুনে। আসবে, ঠিক। আমার কানে আসতে। এবং আমি না বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা, আমি বলছি না যে তারা সবসময় ঠিক, তারা অনেকেই ভুল, ভুল, কিন্তু অনেকে ভুল, সমস্যাটা। কিন্তু সমস্যাটা মানে কারোর কারোর না, হুম হুম। সমস্যাটা এত জেনুইন, আমি ভাবছি যে কেন এই পজিশনের মধ্যে কেন পড়ে আছে, মানে কেন এটা নিয়ে ও ভাবছে না, বা কেন এটাতে নিজে প্রোটেস্ট করছে না, কিন্তু করা যায় না, না সবসময় করা আসলে যায় আমার না। এই যে আমার ধরো মাঝে মাঝে একটা খবরে আসে না যে অমুক জায়গাতে অমুক একটা ঘটনা হুম, ঘটছে, হুম, তুমি হুম। দেখবে তখন মনে হয়েছে এতদিন কি করে সাফার করলো, মানে ও তো এটা করতে পারে না। আমরা চারটে অপশন খুলে দিই কিন্তু আমরা এটা ভাবি না হয়তো ওর জায়গায় ওই চারটে হুম, অপশন ছিলই না। ছিল কেউই না, দেখো দিদি সত্যি বলতে না, কেউই এক্স্যাক্টলি, নির্যাতিত বা না, কেউই মেন্টাল হ্যারাসমেন্ট এগুলো না কেউ নিজে থেকে চায় না, কেউই নিজে থেকে যে চায় না। আমি ভালো থাকবো না শুধু মেন্টালি হ্যাঁ এটা নেবো, হ্যাঁ, এটা কেউই চায় না। আচ্ছা তো এটা তো তোমার আমরা নন ফিকশন ফিকশনের ছিল, আরেকটা নন ফিকশন নিয়ে যদি বলি, তোমার বোধহয় মায়াজাতক ফিকশন, হ্যাঁ। ফিকশন, হ্যাঁ।
তো মায়া জাতকটা তোমার অডিও স্টোরিও হয়েছে হুম, গপ্পমিরের GMT থেকে হ্যাঁ। থেকে, ঠিক মানে খুব প্রশংসিত হয়েছে সিরিজটা, হ্যাঁ, ওটাও মানে মানুষজন খুব রিলেট রিলেট করতে করেছে, পেরেছে। কারণ ওটাও কিন্তু সেম মানে এরকমই কিছু একটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, ওটাতে মানে মানে সেই ওটা সব কি ভেবে couple-দের লেখা? মায়াজাতক লেখা হয়েছিল। ততদিনে আমিও মাই হয়েছি। আচ্ছা তো আচ্ছা, এই মায়াজাত মাদারহুডটা ফিল। হ্যাঁ, এবং আরেকটা বিষয় বলবো, আমার কর্মক্ষেত্রে আমি নাম বলব না। এমন কোনো ব্যক্তির সঙ্গে মানে এমন এক কলিগের সঙ্গে আমার কথা হয়েছে যিনি এরকমই একটা সিচুয়েশন ফেস করেছেন। আচ্ছা তো এবার তার তার নামও আছে বইতে, তাকে আমি ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা আচ্ছা। স্বীকারে রয়েছে তার নাম। বিষয়টা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে অনেক কাপলরা পড়ে, অনেক কাপলরা, বিবাহিত কাপলরা হ্যাঁ, পড়ে। কারণ আহ, ওই যে যাওয়া, তুমি যে সেন্টার্স গুলো দেখিয়েছো, এই যে হুম, মানে হুম, তাদের হুম। কাছে আসার আলো দেখানো, মানে তুমি কিন্তু প্রথম যে দেখানো, দিকটা পুরোটা কিন্তু হ্যাঁ, মানে খুব হ্যাঁ, অ্যাকচুয়াল হিসেবে হচ্ছে, এটা এক্স্যাক্টলি হচ্ছে না এরকম। কিন্তু হ্যাঁ, কখনোই নয়। না এবার প্রচুর এরকম সেন্টার আছে যেগুলো ভালো, জেনুইন, তার হ্যাঁ হ্যাঁ কথাও ঠিক। এখানেতে লেখা আছে। এখানে এখন ক্রাইমটা আমার দেখো মেডিকেল তোমার ক্রাইম, একটা তো স্টোরি তুমি একটাকে হ্যাঁ। লিখছো না, একটা সৃষ্টি করছো তো। এবার বিষয়টা হচ্ছে না, এই যে এখানেতে মেন যেটা মোটো সেটা হচ্ছে যে হ্যাঁ, লোকে এখন বলবে যে অ্যাডপ্ট তো করতেই পারেন। হুম। এখানে সেটাই দেখানো হচ্ছে যে যারা অ্যাডপ্ট করছেন করতেই তারা পারেন, করছেন, ঠিক এটা ঠিক। কোনো ভুল তো বা না আমি না, এটাকে খারাপ সেটা না, এটা তো অবশ্যই একটা ভালো কাজ। কিন্তু কিছু মানুষ আছেন যারা অ্যাডপশনের থেকেও বেশি ভাবছেন নিজের কেন হবে না সন্তান, মানে ঠিক ঠিক। এই যে জায়গাটা, এই জায়গাটাও তো মানুষের ইমোশন, তারাও তো মানুষই, আর তাদের তাদের যেটা ইমোশনটা চিন্তা ভাবনা আছে, সেটা বাইরের লোক এসে যে তুমি কেন এটা অ্যাডপ্ট করছো না এইভাবে না কিন্তু পাল্টায় না বোধহয়, কারণ তার পাল্টায় তো না, মাথায় এটা রয়েছে যে আমি একটু চেষ্টা করে দেখি না। দেখি না, এই চেষ্টাটাই করতে করতে তারা মানে বারবার বিভিন্ন সেন্টার, অনেকে সাকসেসফুল হয়েওছেন। তো এই জায়গাটার থেকে থেকে আমার একটু মাথায় সেখান থেকে একটা ক্রাইম। এই ক্রাইমের আইডিয়াটা এসেছিল যে হ্যাঁ, এরকম হতে হতে তো অনেক মানুষই ভুক্তভোগী হন হন। অনেক ক্ষেত্রে। আর একটা লাস্ট নন ফিকশন একটু বলি, সেটা হচ্ছে তোমার ভারতের মহিলা গুপ্তচরটা তোমার নন নন ফিকশনই। ফিকশন তো সেটা, সেটা কি তোমার দ্বীপ থেকে প্রথম? রিপাবলিশ ও হয়েছে ওটা ফার্স্ট, হ্যাঁ 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 ঠিক, ফার্স্ট ওটা পার্টটা রিপাবলিশ। রিপাবলিশ হয়েছে, সেকেন্ড পার্টটা একদম নতুন, নতুন। মানে ফ্রেশ তো ভাবেই সেটাও পাবলিশ তোমার হয়েছে। একদম মানে আহ, সেটাও লেখার ইচ্ছেটা, মানে রানী কাহিনীটা যখন বুঝলাম, হ্যাঁ, তুমি এটা বললে এটা ইউটিউব মুভি না, দেখেছো, তো ওটাও। মহিলা গুপ্তচরটা লেখার ইচ্ছা কোনো কিছু দেখে না, আমি বললাম না ওই 17 সাল থেকে আমি কি করছি, আসলে ওইটা ঠিক না। মহিলা গুপ্তচর ব্যাপারটা আমার, আমি মানে নিজেও মানে সেইভাবে না, হুম। মহিলা গোয়েন্দা, মহিলা গুপ্তচর, এই যে গুপ্তচর ব্যাপারটা, তখন না আমি খুব আমাদের দেশের ইতিহাস নিয়ে, হুম। বিপ্লবীদের নিয়ে খুব পড়াশোনা করতাম, মানে আমার খুব আচ্ছা। ভালো লাগতো তাদেরকে নিয়ে পড়তে। এবার এইটা যখন আমি পড়ি, পড়তে পড়তে কিছু চরিত্রের নাম যখন পাই, যেমন আজিজুন নিসার নামটা যখন পাই, যে হুম। ওটাও জিএমটি তে হয়েছে, আজিজুন বলে আচ্ছা, যেটা, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ ঠিক, ওটাও আজিজুন। জিএমটি থেকে হয়েছে। তো এই নামগুলো যখন পাই আমি ভাবলাম যে দেখি এনাদের সম্পর্কে কিছু জানা যায় কিনা। তো তখন ইউটিউবে, তারপরে বিভিন্ন যে নিউজ পোর্টাল, তারপরে মানে এই যেখান যে থেকে বিভিন্ন ইনফরমেশনস অনলাইনে, গুলো হ্যাঁ পাওয়া যায়। ফার্স্টে আগে এইখান থেকে জানার চেষ্টা করলাম যে জেনুইন কিনা ক্যারেক্টার গুলো, আমি যখন প্রথম হ্যাঁ নামগুলো সেটাও ঠিক, জানতে কারণ পারি। তুমি তো একটা জায়গায় মানে হুম, তোমার বারবার টাই আপ না না করলে তুমি তো হ্যাঁ, তো অ্যাকচুয়ালটা দেখলাম পাবে না। হ্যাঁ জেনুইন, মানে এগুলো এনারা ছিলেন আমাদের ইতিহাসে, অথচ কি অবাক কাণ্ড, আমরা এই ইতিহাসগুলো জানি না, আমাদের পাঠ্য বইয়ে কখনোই মানে ছিল তোমার না, অনেকটা সেই সব চরিত্র নিয়ে কাজ করা, যে কাজগুলো সত্যি কথা বলতে আগে হয়নি। আগে হয়নি। এটাই এটাই ছিল আমার মেন টার্গেট, মেন ফোকাস, যে যেগুলোর উপরে কাজ আগে হয়নি সাধারণত সেগুলো হুম। নিয়ে কাজ করব। তো সেই করতে গিয়ে মহিলা গুপ্তচর, এবং মহিলা গুপ্তচরটা না আমি বলবো আমার কাছে একটা মানে বই বা কাজের থেকেও বেশি খুব শ্রদ্ধাঞ্জলির মতন, মানে আমি নিজে ওনাদেরকে ফিল করেই এগুলো লিখেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি যতবার পড়েছি এদের হুম। জীবনের এই যে চড়াই উতরাই, সেই সময় মেয়েরা যেভাবে গুপ্তচর বৃত্তি করেছিলেন, মানে সেটা হ্যাটস মানে অফ খুব টু তো, দেম, হ্যাঁ মানে প্রশংসনীয়। মানে মারাত্মক। নন ফিকশন শুধু মানে নিজেকে রিলেট, মানে শুধু লিখলেই না বোধ হয়, তো নিজেকে রিলেট করাটাও বোধ হয় ভীষণ খুব ভীষণ প্রয়োজন। মানে তুমি যে বললে যে তুমি নিজেকে ওই জায়গাতেও ফেলতে বিশেষ, পেরেছো, তার জন্যই। হ্যাঁ বিশেষ করে এই পার্ট টুর একটি চরিত্র, বাঙালি একজন চরিত্র, হুম। পারুল মুখার্জি, মানে আমি তো চরিত্রটাকে পড়ার পর থেকে চরিত্রটার প্রেমে পড়ে গেছি। মানে তার মানে মানে লেখকরাও যখন কোনো চরিত্র সৃষ্টি করছে ইতিহাসের না, যে চরিত্র একদম রয়েছে একদম তাদের একদম, প্রেমে। মানে এই কথাটা আমি সবাইকে বলি আর কি, যে পারুল মুখার্জি একজন মহিলা, বাট না আমি না, তার এটাও না মানে তার বীরত্বের প্রেমে পড়ে গেছি, ঠিক। মানে সাহসিকতা, বীরত্ব, কি বলবো, একটা 20 বছরের মেয়ে যেভাবে আহ, টিটাগড়, টিটাগড়ে যে আমাদের, বোমা কনস্পিরেসিটা যেটা হ্যাঁ হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার হেড ছিলেন
উনি মানে আচ্ছা। এই পুরো আখড়াটারই হেড ছিলেন উনি। আখড়া, টিটাগড়ে একটা আখড়া ছিল তাদের, বিপ্লবী আখড়া, হুম। সেটার হেড ছিলেন উনি। উনি কিভাবে বোমা বাঁধাই থেকে শুরু করে কিভাবে মানে বিপ্লবীদের যে ওই চার্টটা যে কিভাবে কাজ করতে হবে উনি ডিরেকশন দিতেন। ওনারও দুজন হেড ছিল, পূর্ণানন্দ ছিলেন, বিপ্লবী পূর্ণানন্দ এবং বিপ্লবী শ্যাম বিনোদ। আচ্ছা আচ্ছা। এনারা শ্যামদা, তারপর পূর্ণদা এরকম বলতেন। তো এবার এনারাও ছিলেন, কিন্তু পারুলের ওপরে না ভীষণ ভরসা করতেন এবং ওনাকে পুরো একটা আখড়ার দায়িত্ব, মাত্র 20 বছর এটা বয়স। কোন সময়ের প্রেক্ষাপট? এটা হচ্ছে 1930-এর ওই প্রেক্ষাপটটা। মানে সত্যি তাদের বাংলাদেশ সেই সময়ের থেকে অবদান এবং বাংলাদেশের মানে এখন যদি আমরা বলি বাংলাদেশ, তাহলে আগে তো অবিভক্ত হ্যাঁ হ্যাঁ বাংলা ছিল। সেই সময়ের কথা, সেই ঠিক, ঠিক। সময়ের মেয়ে, এবং উনি কুমিল্লার মেয়ে ছিলেন, ওনাকে বলা হতো কুমিল্লার গুন্ডা। এই পারুল মুখার্জি কলকাতার বিদ্যাসাগর কলোনিতে তার পরবর্তীতে এসে থেকেছিলেন। এবং রিসেন্ট একটা নিউজ দেখেছিলে কিনা জানি না, একটি বহু বছর 90 বছরের পুরনো তেঁতুল গাছ কেটে দেওয়া নিয়ে একটা খুব হয়েছিল যে এই গাছটা কেন কেটে দেওয়া হবে, সেটাই পারুলবালা মুখার্জিরই পোতা তেঁতুল গাছ। মানে এইটা নিয়ে বলছো আমারও হচ্ছে, মানে আমি গুজবাম্পস হচ্ছে যে ঠিক এই মারাত্মক একটা সেই সময় তাদের অবদানটাও, এই যে আমরা আজকে এখানে বসে আছি বা আমরাও একটা স্বাধীন জীবন যেমন, মানে তার কৃতিত্ব তো তাদেরও ওপর খানিকটা বর্তায় সম্পূর্ণ। মানে আমরাও যে ঠিক আমরা যে স্বাধীন এই কথাটা। তো আড্ডা দিতে দিতে তো আমরা প্রায় পডকাস্টের শেষের দিকে চলেই এলাম। তোমার সমস্ত বইয়ের যদি গল্প শুনি ব্যাক স্টোরি, তাহলে জিনিসটা অনেক লেন্দি হবে, তো ওটা আমরা পরবর্তী কোনো পডকাস্টের জন্য তুলে রাখলাম। তো লাস্ট আবার তোমার কাছে কোশ্চেন, যে তোমার প্রত্যেকটি বই থ্রিলার বেসড ফিকশনস, তো সেটা নিয়ে যদি একটু বলো। প্রথমে আমি একটা কথা বলি, আজকাল মানুষের একটা অভিযোগ থাকে যে সবই থ্রিলার। হ্যাঁ, এটার জন্য আমিও কোশ্চেনটা করলাম যে সবই থ্রিলার। মানে আমার ক্ষেত্রে আমি বলছি না, এখন মানুষ এটাই বলেন যে সিনেমাও দেখছি সব থ্রিলার, বইও দেখছি সব থ্রিলার, গল্পও শুনছি সব থ্রিলার, পাঠকরা কিছু থ্রিলারই চাইছে। হ্যাঁ, তো এবার আমি বলবো যে থ্রিলারেরও কিন্তু ভাগ হয়, থ্রিলারেরও ভ্যারিয়েশন হয়। আপনি যদি বা পাঠকরা যদি প্রত্যেকটা বই হাতে তুলে দেখেন, প্রত্যেকটা থ্রিলার হলেও প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা জনরা আছে। যেমন আমি যদি নন ফিকশন গুলো বাদ দিচ্ছি, আমি যদি ফিকশনের ক্ষেত্রে বলি, মায়াজাতক মেডিকেল থ্রিলার, কিভাবে মেডিকেল একটা ক্রাইম হচ্ছে সেইটা নিয়ে। কিন্তু মায়াজাতককে শুধু মেডিকেল থ্রিলার বলা যায় না, এখানে সামাজিক একটা বিশাল দিক রয়েছে, ইমোশনাল অনেকগুলো জায়গা রয়েছে। মিথ্যে হলেও সত্যি সাইকোলজিক্যাল থ্রিলার। এছাড়া ইন্দ্রজিৎ সিরিজ, যেটা পারুল প্রকাশনী থেকে বেরিয়েছে আমার ইন্দ্রজিৎ সিরিজ, সেই বইটার নাম তোমার ভয়ের সুযোগ নিয়ে। সেই বইটা টোটালি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারের ওপরে। সাইকোলজিক্যাল থ্রিলার শুধু না, ওটা কিন্তু সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার, মানে ক্রাইম হচ্ছে এবং তার পিছনে যে সাইকো সিরিয়াল কিলার্সদের যে মোটিভ বা কি বৃত্তান্ত, সেইটা নিয়ে সেরকমই একটা সংকলন। এটা কিন্তু উপন্যাস নয়, বেশ কয়েকটা গল্পের সংকলন। এবং এরই একটি গল্প, একটা অদ্ভুত কেস, আপনারা জিএমটি তে শুনেছেন ইতিমধ্যেই। তো সেটাই ইন্দ্রজিৎ সিরিজের গল্পগুলো এখানেতে রয়েছে, টোটাল 4টে গল্প। এছাড়া রয়েছে যেমন আমি যদি বলি নরকরাজ, বিনাশায়চা দুষ্কৃতম, আর হচ্ছে অরণ্যের আদিম আতঙ্ক। নরকরাজ, বিনাশায়চা দুষ্কৃতম, অরণ্যের আদিম আতঙ্ক তিনটেই হচ্ছে কিন্তু মাইথোলজিক্যাল থ্রিলার। এবার বিনাশায়চা দুষ্কৃতম এখানেও ভাগ আছে। বিনাশায়চা দুষ্কৃতম কি? মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার থ্রিলার। নরকরাজ হচ্ছে মাইথোলজিক্যাল ক্রাইম থ্রিলার, এখানে একটা ক্রাইম ঘটছে এবং সেই ক্রাইমকে কেন্দ্র করে আমাদের যে গল্পের চরিত্ররা, তারা কিন্তু ছুটে বেড়াচ্ছে সেই ক্রিমিনালদেরকে ধরতে, এবং তার পিছনে তারা মানে বেরিয়ে আসছে কিছু মাইথোলজিক্যাল চরিত্রদের। কিন্তু প্রচুর ভ্যারিয়েশনস আছে, মানে আমিও মনে করতাম প্রত্যেকটা কথা, আমিও মনে রাখার চেষ্টা করছি। আমিও মানে সেটাই চেষ্টা করেছি প্রত্যেক ক্ষেত্রে করার। এরপর আসছি দেশ পাবলিশিং থেকে, যেটা আমার এই বছরের বইমেলায় বেরিয়েছে, অরণ্যের আদিম আতঙ্ক। ওই বইটি আমাদের কাছে শুধু নেই। আচ্ছা, আছে বাট পাঠকরা পছন্দ করে নিয়ে নিয়েছে, তার জন্য এখন নেই সামনে। ওই বইটা আবার মাইথোলজিক্যাল, কিন্তু মাইথোলজিক্যাল হরর থ্রিলার। মানে ওখানে শুধু মাইথোলজি নেই, অবভিয়াসলি মাইথোলজিক্যাল ক্যারেক্টার তো রয়েছে, কিন্তু তার সঙ্গে রয়েছে ভৌতিক কিছু ব্যাপার স্যাপারও, এবং থ্রিলার অবশ্যই, কারণ সেখানেও একটা, এবং অ্যাডভেঞ্চারও রয়েছে।
তো ওই বইটার কথা বলতে গিয়েই আমি বলি, সেটা হচ্ছে যে এই বইটা মানে লেখার জন্য না আমি একটা জিনিস আমার মাথায় ভাবনা চিন্তা ছিল। এই বইয়ের ডক্টর অজয় মুখার্জি সিরিজ হতে চলেছে এটা, মানে তার প্রথম গল্প হচ্ছে, প্রথম গল্প উপন্যাস হচ্ছে এটা। তো আমরা তো মূলত তন্ত্রের উপন্যাস, তন্ত্রের গল্প খুব পড়ে থাকি। তো আমি নিজেও পড়েছি, নিজেও শুনি, এবং এটা আজকাল পাঠকদের মধ্যে খুব পছন্দের মানে পপুলার ভীষণ একটা বিষয়। তো আমার মাথায় এলো যে আমি তন্ত্রমন্ত্র এত জানি না, এবার আমার মতন হয়তো অনেকেই জানেন না। আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী এবং আমি ভীষণভাবে ভগবানকে মানি, কিন্তু আমি খুব একটা বেশি তন্ত্রমন্ত্র জানি না। মানে একটু সহজ করে বিষয়টাকে, হ্যাঁ, তো এবার বিষয়টা হচ্ছে যে মানুষ আচমকা বিপদে পড়বেন, তিনি কি অত তন্ত্রমন্ত্র যদি না জানেন তাহলে তাকে বিপদ করে থেকে বেরোবে, কে উদ্ধার করবে? মানে ওই শক্তির থেকে বাঁচতে গেলে আমায় এই মন্ত্রটাই জানতে হবে। যদি সবসময় তো সেটা হয় না, বা এনার ক্ষেত্রে মানে এনার সঙ্গে লড়াই করতে গেলে আমাকে কি ভাবতে হবে, কি আচার করতে হবে বা এরকম কিছু। তো আমি বলছি যে সেটা যদি না হয় তাহলে কি সেই মানুষটা মানে তাকে বাঁচাতে কি সবসময় তান্ত্রিককেই আনতে হবে? হয়তো এমন কোনো সিচুয়েশন হলো যেখানে এটা সম্ভব নয়, তাহলে সেই চরিত্রটা কিভাবে বাঁচবে বা সেই মানুষটা? তো আমার এখানেতে মনে হয়েছে, আমি যেহেতু খুব ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ, আমার মনে হয়েছে যে আমরা যদি মন থেকে, আমি তো বলবো ভক্তিতেই আসল শক্তি। মানে এই ডক্টর অজয় মুখার্জি সিরিজে অজয় মুখার্জির একটা কোট ডায়লগ আছে, যেটা হচ্ছে ভয় হলো সব থেকে বড় নেগেটিভ এনার্জি, আর বিশ্বাস হলো সব থেকে বড় পজিটিভ এনার্জি। তো মানে আসলে তুমি বলে বিশ্বাস হলে মানে ব্যাপারটা, হ্যাঁ, আমরা ওই যে না আসুক, যে বিশ্বাস, এই যে একটা কথা বলে না, বিশ্বাসে মেলায় বস্তু। আমি যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখছি এবং সেই কারণেই কিন্তু ঈশ্বর আমাকে উদ্ধার করবেন বিপদ থেকে, আমার এই যে বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস করছে না হচ্ছে সেই জিনিসটা পরে, কিন্তু একটা বিশ্বাস আমাকে খানিকক্ষণের জন্য তো জিনিসটাকে মানে এবং লড়তে সাহায্য করবে। এই ভয় আর বিশ্বাসের মধ্যে আমি কেন বলছি, তুমি কোনো একটা ক্ষেত্রে ভীষণ যদি ভয় পাও, ধরো একটা কোনো কাজের ক্ষেত্রে, আমি এত কিছু বাদই দিলাম, যদি কোনো কাজের ক্ষেত্রে তুমি খুব ভয় পাও, তুমি দেখবে একটা নেগেটিভিটি তোমার মধ্যে ক্রিয়েট হয় যে আমি পারবো কি পারবো না দোলাচল আছে। এবার তোমার মানে তুমি সেই কনফিডেন্সটাই তো পাচ্ছ না যে আমি কাজটা করতে হবে কি হবে না। কনফিডেন্সই যদি না পাও, তাহলে সেই কাজটা তুমি উদ্ধার করা না করার চান্সেস কিন্তু আগেই ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এই বিশ্বাসটা রাখো যে আমি এটা করতে পারবো, আমি কিন্তু ঈশ্বরের কথাও বলছি না, নিজের কথাই বলছি। তুমি যদি বিশ্বাস রাখো, দেখো তুমি তোমার ভেতরে ভেতরে একটা পজিটিভিটি ফিল হবে, যেটা সবাই বলে যে বি পজিটিভ। হ্যাঁ, নেগেটিভিটিটা না রেখে নেগেটিভিটি মাথা থেকে বের করো, এটা যে সবাই বলে। আসলে এই নেগেটিভিটি সরানোর প্রথম অস্ত্রই বোধহয় নিজের উপর বিশ্বাসটা রাখা। বিশ্বাস তো আমরা নিজের উপর বিশ্বাসে যদি পজিটিভিটি আসে, তো আমারও বক্তব্য এটা যে তেমনই শক্তি, মানে আমরা যে শক্তির উপাসনা করি তার উপরেও আস্থা বা বিশ্বাসটা রাখাই ভালো। মানে মানে সেটাই আমার মনে হয় সব থেকে ভালো। তেমনই কোনো অপশক্তিকে ভয় পাওয়ার চেয়ে আমরা আমাদের আরাধ্য শক্তিকে বিশ্বাস করাটা অনেক বেশি মানে প্রয়োজন। অরণ্যের আদিম আতঙ্ক খানিকটা বোধহয় তার উপরে বেস করে করা। মানে এখানেও কি বলবো, এখানেও শেষের দিকে এটাই প্রমাণিত হয় যে বিশ্বাসটাই আমাদের মানে শক্তি, ভক্তিতেই শক্তি। আমি যদি খুব সমস্যায় পড়ি, আমি যদি মানে আমরা দুর্গাপুজোর সময় প্রতিমার সামনে দাঁড়িয়ে দুহাত জোর করে কি যখন কোনো কিছু প্রার্থনা করি, আমাদের মনের ইচ্ছা বলি, তখন তো আমরা হরেক রকমের উপাচারের মাধ্যমে বলি না, আমার যেটা ইচ্ছা ডেলিও যখন বলি ভগবানকে বলি যে এই যেমন আমাদের যদি পরীক্ষার আগে থেকে হ্যাঁ ঠাকুর ভালো মার্কস পাইয়ে দাও, বেসিক্যালি আমরা করে আসছি যে একটা বলে যাওয়া যেন পরীক্ষাটা খুব ভালো হয়, একটু ভালো আসে। হ্যাঁ, তো এই যে যেন হয়, এগুলো বলার জন্য কি আমাদের আলাদা করে কিছু ভাবতে হয়? কিছু তো ভাবতে হয় না, আমরা তো বলি। তো এই যে বিশ্বাসটা, এই যে আমরা যেমন নর্মাল ভাবে ভগবানকে ডাকি, এই গোটা উপন্যাসটা জুড়ে এই বিষয়টাই রয়েছে, এবং এখানে অলৌকিক জিনিসও রয়েছে। তবে হ্যাঁ, উপাচার কি নেই? নিশ্চয়ই আছে। মানে ভগবানের পুজোর তো একটা আলাদা উপাচার আছে, সেটা আমি বাদ দিলাম, হোম যজ্ঞ বা আদার্স জিনিসগুলো, মানে যেগুলো থাকতে হবে। আমি বলছি একদম চরম মুহূর্তে যেখানে তো মানুষ কিচ্ছু জানে না, সেখানেও সে কিভাবে উদ্ধার পাবে না, সেটাই তার বিশ্বাস, মানে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস। সে নিজের উপাস্য যিনি, তাকে যদি সে ডাকে, তিনি কি তাকে ফেলে দেবেন? মানে ভক্তের ভগবান কি ভক্তকে ফেলে দেবেন? এইটা নিয়েই আর কি একটা এই অরণ্যের আদিম আতঙ্ক।
মানে এটা তোমার মানে এটা দিদির বেসিক্যালি কাজ ছিল এবছর বইমেলা। এবছর ঠিক তো? বইমেলা তো আমাদের নতুন যে বইটি আসছে, যেটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, বাস্তবের গোয়েন্দারা, সেটা দ্বীপ প্রকাশন থেকে আসছে পয়লা বৈশাখের বোধহয় আগে পরে বা ওই সময়তেই আসছে। তো পুরো একটা জার্নি তো আমরা শুনলাম। তো দিদির বই বেসিক্যালি প্রত্যেকটা পাবলিশারের নাম বা সবকিছুই তোমরা পেয়ে যাবে, এবং অডিও স্টোরিও হয়েছে দিদির কিছু গল্প নিয়ে। ঠিক আছে, মানে আমার নিজেরও সবকটাই শোনা। তো আমাদের আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করব। বইগুলো পড়েও কেমন লাগলো রিভিউ আমাদের পেজে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো। তো শেষ হচ্ছে আমাদের আজকের কথকের আড্ডা পডকাস্ট এপিসোড 6, আর আমার সাথে ছিল অমৃতা দি। হ্যাঁ, আমরা বন্ধু আমরা, ঠিক আছে, আনকাজ কাজ। তো শেষ করছি আমাদের আজকে আড্ডা পডকাস্ট। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে। তো আজকের জন্য গুড নাইট।